প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের অলরেডি রুটিন প্রকাশিত হয়ে গেছে। তোমাদের 6 তারিখ তোমাদের প্রথম পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী, সেই ধারাবাহিকতায় আমাদের পাপেল এডুকেটর থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাস হচ্ছে সুপার সাজেশন ক্লাস, অনলাইন ক্লাস আমরা চালু করেছি। যারা প্রিয় শিক্ষার্থী এখনো ভর্তি হওয়া নাই, তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো 2টা নাম্বারে যোগাযোগ করে প্রিয় শিক্ষার্থী তোমরা ভর্তি হয়ে তোমাদের ক্লাসও পেতে পারো এবং সুপার সাজেশনটি সংগ্রহ করো। তোমাদের প্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর বুট ফাইনাল পরীক্ষার সুপার সাজেশনগুলো হচ্ছে পদার্থ 1, রসায়ন 1, গণিত 1 এবং ট্রেড 1 ও ট্রেড 2। এই 5টা বিষয়ে প্রিয় শিক্ষার্থী তোমাদের সুপার সাজেশন অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মান বন্টনটা প্রকাশিত হয়ে গেছে। তোমাদের 50% প্রিয় শিক্ষার্থী উত্তর দিতে হবে। তোমাদের যে প্রশ্ন থাকবে ওই প্রশ্ন থেকে। তাহলে আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে পদার্থ। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ সহকারে শোনো। পদার্থ পরীক্ষার মধ্যে তোমাদের 2টা বিভাগ। পদার্থ 1 প্রিয় শিক্ষার্থী তোমাদের 2টা বিভাগ, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। এই ক বিভাগে প্রিয় শিক্ষার্থী 2টা অধ্যায় আছে, একটা হলো প্রথম অধ্যায় আর একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, ক বিভাগের মধ্যে তোমাদের 2টা অধ্যায় আছে, একটা প্রথম অধ্যায়, একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আর খ বিভাগের মধ্যে তোমাদের আছে চতুর্থ অধ্যায়, একটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, একটা হচ্ছে সপ্তম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, ক বিভাগ আর খ বিভাগ, এই ক বিভাগ আর খ বিভাগ থেকে তোমাদের 50% উত্তর দিতে হবে। এই ক বিভাগের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের ভৌত রাশি ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের গতি। আর খ বিভাগের মধ্যে যেটা আমাদের আছে, চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে কাজ, ক্ষমতা, শক্তি, আর ষষ্ঠ অধ্যায় আছে বস্তুর উপর তাপের প্রভাব, আর সপ্তম অধ্যায় যে আছে তোমাদের সেটা হচ্ছে তরঙ্গ শব্দ। প্রিয় শিক্ষার্থী, এই যে 2টা বিভাগ থেকে তোমাদের 50% অর্থাৎ তোমাদের 15 মার্কের 3টা সৃজনশীল উত্তর দিতে হবে। 10টা সৃজনশীল থাকবে প্রিয় শিক্ষার্থী, ওইখান থেকে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেই জন্য তোমরা 3টা অধ্যায় অথবা একটা বা 2টা অধ্যায় পড়লে, যদি ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ, আর আমাদের সুপার সাজেশন যদি তোমরা সংগ্রহ করো, 100% তোমরা ভালো রেজাল্ট করবে। আর নবম শ্রেণীর বুট ফাইনাল পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করো, তাহলে দশম শ্রেণীতে যে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তোমার সমস্যা হয়ে যাবে। নবম শ্রেণীর বুট ফাইনাল পরীক্ষায় তোমাকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 পেলে যে দশম শ্রেণীর যে বুট ফাইনাল পরীক্ষা হবে, তখন 2টা গড় মিলে তোমার প্রকৃত এসএসসি রেজাল্টটা হবে। সেই জন্য বি কেয়ারফুল প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণী যারা আছো, যদি ভালো রেজাল্ট বা এ প্লাস পেতে চাও, তাহলে তোমাদের এই নবম শ্রেণীর বুট ফাইনাল পরীক্ষায় অর্থাৎ 6 তারিখ পরীক্ষায় তোমাকে প্লাস পেতে হবে। আর প্লাস যদি পেতে চাও, তাহলে আমাদের সুপার সাজেশন সংগ্রহ করো, প্লাস আমাদের যে স্যাররা ক্লাস নেবে রেগুলার ক্লাসে তোমরা জয়েন হও। প্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান 1 এর মূল্যবান কথাগুলো কিন্তু আমি বললাম, মান বন্টন বিষয় ক্লিয়ার করলাম। তোমাদের 2টা বিভাগ আছে, একটা ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। তোমাদের নবম শ্রেণীর ক বিভাগের মাত্র অধ্যায় আছে 2টা, আর খ বিভাগের অধ্যায় আছে চতুর্থ, ষষ্ঠ, সপ্তম। এটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, সারা কিন্তু বোর্ড থেকে তোমাদের প্রকাশিত করছে। এই 2টা বিভাগ থেকে তোমাদের সৃজনশীল আসবে 10টা, তোমরা উত্তর দিবা মাত্র 3টা। আর একটা সৃজনশীলের উত্তর দিতে হলে ক, খ, ছোট গ ও বড় গ, এই 4টা প্রশ্নের উত্তর দিলে তুমি মার্ক পাবা 5, 3 5 15। প্রিয় শিক্ষার্থী, এই 1টা 2টা 3টা 4টা 5টা অধ্যায় থেকে মিনিমাম 2টা অধ্যায় যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে আর সুপার সাজেশনটা যদি ফলো করো, ইনশাআল্লাহ তুমি কি পাবা? প্লাস পাইবা। তাহলে আজকে আমরা এই পদার্থ 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আমাদের চতুর্থ অধ্যায়, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা ও শক্তি। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ লাইভটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের স্ক্রিনে দেখানো 2টা নাম্বারে যোগাযোগ করে আজই তুমি সুপার সাজেশন সংগ্রহ করতে পারো এবং আমাদের ক্লাসে জয়েন হতে পারো।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে চতুর্থ অধ্যায়ের মধ্যে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় যে আছে, এই অধ্যায়ের মধ্যে আছে কাজ, ক্ষমতা ও শক্তি। আজকে টপিক আলোচনা হলো কাজ, ক্ষমতা, শক্তি বিষয়ে আমি ক্লিয়ার করব। তোমাদের কি প্রশ্ন আসতে পারে, ক অর্থাৎ জ্ঞানমূলক কেমন প্রশ্ন আসতে পারে, খ কেমন প্রশ্ন আসতে পারে, ছোট ক কেমন প্রশ্ন আসতে পারে, আর এই অধ্যায়ের মধ্যে কি কি সূত্র আছে সব বিষয়ে আমি আজকে ক্লিয়ার করব। প্রথমে আমরা কাজ নিয়ে আলোচনা করব। কাজ জিনিসটা কি? প্রিয় শিক্ষার্থী, আমরা মূলত বিজ্ঞানের ভাষায় কাজ জিনিসটা আমরা একটু আলোচনা করি। যদি কোন একটা শিক্ষার্থী সারাদিন যদি দেওয়ালে কি করে, প্রিয় শিক্ষার্থী, ধাক্কা দেয়, দেওয়াল কিন্তু ভাঙবে না। এই ক্ষেত্রে তুমি বলতে পারবা ওই শিক্ষার্থীর কি বল অথবা তার সারাদিন দেওয়াল ধাক্কা দেওয়ার ফলে তার কিন্তু কষ্ট হচ্ছে এবং কি সে কাজ করছে, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় এটাকে কাজ বলা যাবে না। বৈজ্ঞানিক ভাষায় কাজ বলে তখনই যখন একটা জিনিস তুমি কি করবা, বল প্রয়োগ করবা এবং বলের দিকে যদি কি ঘটে, স্মরণ ঘটে, ওই ক্ষেত্রে তাকে কি বলা হয়, কাজ বলে। তাহলে আমরা একটু কাজের এই যে কাজটা আছে, কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, আর ডাব্লিউ সমান হচ্ছে এফ এস। এফ এস জিনিসটা কি? ধরো একটা বস্তু আছে, এ একটা হলো এম বলের একটা বস্তু, এটাকে আমি কি করলাম প্রিয় শিক্ষার্থী, এফ বল কি বললাম, এফ বলে ধাক্কা দিলাম, তখন এটা কি করলো, এই জায়গায় চলে আসলো। এই বস্তুটা কি আসলো, এই যে এস, যে এস মানে স্মরণ ঘটলো, এই বস্তুটা কি ঘটলো, স্মরণ ঘটলো। যে কোনো বস্তু যদি বল প্রয়োগে, প্রিয় শিক্ষার্থী মনোযোগ সহকারে শোনো, যে কোনো বস্তুকে যদি বল প্রয়োগে স্মরণ ঘটে, ওইটাকে আমরা কি বলি, কাজ বলি। আর কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ সমান হচ্ছে এফ ইনটু কি, এস। তাহলে আমরা এখানে দেখলাম যে ডাব্লিউ হচ্ছে কাজ, আর এফ হচ্ছে বল, আর এস হচ্ছে স্মরণ। প্রিয় শিক্ষার্থী, এটা একটা সূত্র। এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা ছোট প্রশ্নের উত্তর লিখতে পারবো। যদি তোমাদের প্রশ্ন আসে বুট ফাইনাল পরীক্ষার মধ্যে কাজ কাকে বলে, তাহলে তোমরা বলবা বল প্রয়োগে, কোন বস্তুর বল প্রয়োগে অথবা বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। যদি অতি সংক্ষিপ্ত ভাবে বলতে চাও, আর যদি এভাবে বলতে চাও যে কোনো বস্তুকে বল প্রয়োগ করা হলে বলের দিকে স্মরণ ঘটলে ওই স্মরণের গুণফলকে, বল ও স্মরণের গুণফলকে কি বলে, কাজ বলে। কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর ডাব্লিউ সমান হচ্ছে কি এফ ইনটু এস। এখানে ডাব্লিউ জিনিসটা হচ্ছে কাজ, এফ হচ্ছে বল, আর এস হচ্ছে আমাদের স্মরণ। প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের ক নাম্বার প্রশ্নটা আসে যে, যদি প্রশ্নটা আসে আমাদের ক নাম্বার মধ্যে যে কাজের একক কি, তাহলে আমরা কাজের সূত্র আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী, ডাব্লিউ সমান আমরা জানি এফ এস, এটা হলো আমাদের মেইন সূত্র। আর কাজের একক, কাজের একক হচ্ছে প্রিয় শিক্ষার্থী মনে রাখবা জুল। কাজের একক যদি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে, কাজের এককটা কি, কাজের একক হচ্ছে জুল। শ্রদ্ধেয় স্যার যে জুল বিজ্ঞানী আছেন, ওই বিজ্ঞানী নাম অনুসারে কাজের একক রাখা হয়েছে জুল। কিভাবে? কারণ বলের একক আমরা জানি নিউটন, আর হলো স্মরণের একক হচ্ছে আমাদের মিটার। অর্থাৎ নিউটন আর যদি কি হয় মিটার, এই দুইটার গুণফল হচ্ছে আমাদের জুল। তাহলে আমরা লিখতে পারি 1 জুল সমান হচ্ছে 1 নিউটন 1 মিটার। বলের একক হচ্ছে কিন্তু নিউটন, আর স্মরণের একক হচ্ছে মিটার। এই নিউটন আর মিটার গুণ করলে আমরা কি পাই, জুল পাই। তাহলে আমরা একটা জিনিস শিখলাম জ্ঞানমূলকের জন্য, প্রিয় শিক্ষার্থী, কাজের একক কি, যদি প্রশ্ন আসে তাহলে তোমরা উত্তর বলবা জুল। এখন প্রশ্ন আসতে পারে যে 1 জুল, 1 জুল কাকে বলে, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে 1 জুল কাকে বলে। তাহলে এটা আমরা উত্তর কিভাবে দেব, একদমই ইজি প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও, কানগুলো খরগোশের মতো, অবশ্যই ক্লাসে মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো রাখো, আমার কথাগুলো প্রত্যেকটি শোনার চেষ্টা করো। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় লেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে এই অধ্যায়টা। যেমন 1 জুল কাকে বলে, তাহলে আমরা তোমরা বলবা, প্রিয় শিক্ষার্থী, কোন বস্তুকে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার স্মরণ ঘটে তাকে বলে 1 জুল। একদম ইজি, যে কোন বস্তুকে আমরা কি করব, 1 নিউটন কি করব, বল প্রয়োগ করব, তার যদি কি ঘটে 1 মিটার কি ঘটে, স্মরণ ঘটে। এটা হচ্ছে বল আর এটা হচ্ছে স্মরণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি সুন্দরভাবে 1 জুল কাকে বলে আমরা কিভাবে লিখব, কোন বস্তুকে যদি 1 নিউটন বল প্রয়োগ করলে 1 মিটার স্মরণ ঘটে তাকে বলে 1 জুল। একদম ক্লিয়ার। যদি প্রশ্ন আসে খর মধ্যে 20 জুল কাকে বলে, তাহলে তোমরা ইজিলি ভাবে লিখতে পারবা, কোন বস্তুকে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি
বল প্রয়োগ করার ফলে যদি 20 মিটার সরণ ঘটে তাকে বলা হয় 20 জুল। তাহলে আমরা কি শিখলাম, যেমন 1 জুল, 20 জুল অথবা 5 জুল এগুলা যদি আসে ঘর মধ্যে আমরা ইনশাআল্লাহ পাবো। 1 জুল মানে অর্থ হলো যে 1 নিউটন বল প্রয়োগ করলে 1 মিটার সরণ, আর 20 জুল এটা বলতে বোঝায় 1 নিউটন বল প্রয়োগ করলে 20 মিটার কি হয় সরণ ঘটে। যদি প্রশ্ন আসে 5 জুল বলতে কি বোঝায়, তখন বলবা 1 নিউটন বল প্রয়োগে 5 মিটার কি ঘটে সরণ ঘটে। তাহলে আমাদের সূত্র বিষয় ক্লিয়ার। এবং আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করলাম যে কাজের এককটা কি, কাজের এককটা হচ্ছে আমাদের জুল। আরেকটা জিনিস আমরা দেখি কখনো কখনো পরীক্ষার মধ্যে মাত্রা আসে যে কাজের মাত্রাটা কি। তাহলে কাজের মাত্রাটা আমরা এটাও দেখি, লক্ষ্য করি, মনে রাখবা এই বল যে আছে এই বলের মাত্রা আমরা জানি, এই বলকে আমরা এভাবে লিখতে পারি এম এ এস। তাহলে বড় হাতের এই এম এর বড় হাতের মাত্রা সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, এটা হলো এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে L T ইনভার্স 2 আর S এর মাত্রা হলো L। তাহলে আমরা যদি গুণ করি তাহলে M L স্কয়ার T ইনভার্স 2। এটা প্রিয় শিক্ষার্থী একটু কষ্ট করে মনে রাখবা, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রাটা কি আমরা এটা দেখলাম, কাজের মাত্রাটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী M L স্কয়ার T ইনভার্স 2। এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে কাজের মাত্রা কি, কাজের মাত্রা হচ্ছে M L স্কয়ার T ইনভার্স 2। তাহলে একই সাথে আমরা কাজ কাকে বলে কাজের সূত্রটা আমরা ক্লিয়ার করলাম, কাজের এককটাও ক্লিয়ার করলাম, কাজের মাত্রাটাও আমরা কি করলাম ক্লিয়ার করলাম। এখন কাজ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে, এমন প্রশ্ন আসে যদি গাণিতিক কোনো সমস্যা আসে, এটা আমরা দেখব এখন। এরকম যদি প্রশ্ন আসলো যে করিম শিক্ষার্থী যদি এরকম কোনো প্রশ্ন আসে, প্রশ্নটি একটু লক্ষ্য করো যে করিম 20 নিউটন বল প্রয়োগ করলো কোনো বস্তুকে, আর ওই বস্তু 2 মিটার কি ঘটলো সরণ ঘটলো, করিমের কাজ কত? প্রিয় শিক্ষার্থী একদম ইজি, আমরা প্রশ্নে দেখব যে এখানে 20 নিউটন, 20 নিউটন বল মানে কি, এটা কার মান, এফ এর মান। আর আছে আমাদের দেখো 2 মিটার সরণ, এই সরণ মানে কার মান, এস এর মান। আর স্যাররা বলছে কাজ কত, তাহলে ডাব্লিউ কত এটা বের করার জন্য। তাহলে আমাদের উত্তরটা হবে এরকম, দেওয়া আছে, তোমরা দেখবা কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে। তাহলে বল দেওয়া আছে, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা। এই এফ এর মান দেওয়া আছে 20 নিউটন। তারপর আছে সরণ, সরণটা আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। এটা দেওয়া আছে 2 মিটার। আর ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট, ডাব্লিউর মান আমরা জানি না প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা ডাব্লিউ জানি না, তাহলে আমরা এখানে ডাব্লিউর মানটা বের করতে পারবো। তাহলে আমরা দেখতে পারি যে W সমান আমরা জানি প্রিয় শিক্ষার্থী Fs, একদম ইজি। তাহলে W সমান আমরা জানি কি Fs। তাহলে Fs যদি আমরা লিখি তাহলে এখানে F এর মান কত, F এর মান আমরা জানি প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, F এর মান হচ্ছে আমাদের কত 20, আর হচ্ছে S এর মান হচ্ছে আমাদের 2। তাহলে আমরা যদি 20 আর 2 গুণ করি তাহলে 40 নিউটন মিটার, এর মানে কি 40 জুল। এটা হচ্ছে আমাদের ছোট প্রশ্ন আসতে পারে। কোন একটা যদি কাজ সংক্রান্ত যদি গাণিতিক সমস্যা আসে, তখন তোমরা প্রশ্নের মধ্যে দেখবা যে আমাদের এই বলটা আছে কিনা, আর হচ্ছে তোমার হলো মিটার মানে সরণটা আছে কিনা। এই হলো কাজ। কাজকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ধনাত্মক কাজ, এটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। প্রিয় শিক্ষার্থী মনে রাখবা কাজ দুই ধরনের। একটা গাণিতিক সমস্যা আমরা দেখলাম, কাজ হচ্ছে আমাদের দুই ধরনের। একটা ধরো প্রথম যেটা হলো ধনাত্মক কাজ, আর একটা হলো ঋণাত্মক কাজ। কোন বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পর যদি বলের দিকে কি ঘটে, সরণ ঘটে, এটাকে বলা হয় ধনাত্মক কাজ। আর যদি কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করলাম কিন্তু বলের দিকে বল প্রয়োগ না করে, মানে বলের দিকে বল প্রয়োগ না করে বলের বিপরীত দিকে যদি কি ঘটে, সরণ ঘটে, ওটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ। প্রিয় শিক্ষার্থী কাজ বিষয়ে আমরা একদম ক্লিয়ার। আর কাজ মূলত একটা স্কেলার রাশি, এটা মনে রাখবা। তাহলে কাজের গাণিতিক সূত্র আমরা জানি, কাজের সূত্রটাও জানি, কাজ সমান W সমান Fs। তারপর হচ্ছে আমাদের এখানে শক্তি গুরুত্বপূর্ণ। এই শক্তি দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন বেশি আসে। যে শক্তিগুলো আছে আমাদের এখানে, যে শক্তি বলতে জিনিসটা একটু লক্ষ্য করি,
শিক্ষার্থী এই শক্তি জিনিসটা আমাদের একটু লক্ষ্য করি। শক্তিকে আমরা এনার্জি দ্বারা প্রকাশ করা হয়, এনার্জি মানে ই। এই শক্তির মধ্যে আমাদের 7টা রূপ আছে। আর তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে প্রথম রূপটা যেটা যান্ত্রিক শক্তি, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। যান্ত্রিক শক্তি, 7টা শক্তির মধ্যে আমরা প্রথম যে রূপটা এই যান্ত্রিক শক্তি নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। এই যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতি শক্তি। প্রিয় শিক্ষার্থী, এই শক্তির যে রিলেটেড এর মধ্যে 7টা রূপ আছে আমাদের। তো 7টা রূপের মধ্যে যান্ত্রিক শক্তি নিয়ে তোমাদের অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তার মধ্যে আলোচনা করা হয়েছে বিভব শক্তি, একটা হচ্ছে কি গতি শক্তি। এই বিভব শক্তি আর গতি শক্তি থেকেই তোমাদের কি আসে, সৃজনশীল আসে। বিভব শক্তিটা জিনিসটা কি আর গতি শক্তি জিনিসটা কি, আমরা এটা বের করব বা এটা আমরা দেখবো এখন। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যান্ত্রিক শক্তি কত প্রকার, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা উত্তর দিবা যান্ত্রিক শক্তি মাত্র 2 প্রকার। কি কি? একটা হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতি শক্তি। আরেকটা প্রশ্ন আসে যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি, তাহলে ওই ক্ষেত্রে তোমরা উত্তর দিবা শক্তির সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে বিভব শক্তি জিনিসটা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বিভব শক্তিটা কেমন? এই বিভব শক্তিকে আমরা প্রিয় শিক্ষার্থী এই বিভবকে আমরা ইপি দ্বারা কি করি, প্রকাশ করি। বিভব শক্তি সবসময় এই ইপি সমান সমান সূত্রটা কি? ইপি সমান সমান সূত্র হচ্ছে mg কত h। বিভব শক্তি এরকম যে কোনো বস্তুকে যদি তুমি কি স্মরণ ঘটায়, স্মরণের ঘটানোর ফলে যে কাজটা সম্পূর্ণ হয় ওটাকে বলা হয় বিভব শক্তি। আর বিভব শক্তিকে আমরা এটাও লিখতে পারি বিভব শক্তি সমান সমান কৃত কাজ। ধরো এই একটা বস্তু, এই বস্তুটা সারা দিন, অর্থাৎ এটা একটা মানুষ বা একটা বস্তু ধরতে পারো, এই বস্তুটিকে আমরা এই উচ্চতায় উঠালাম, কি উঠালাম? এই উচ্চতায় ওঠানোর ফলে সে কি হয়েছে, কাজ সম্পূর্ণ হয়েছে। কোনো কোনো মানুষ দেখবা বা কোনো কোনো শিক্ষার্থী দেখবা তাকে যদি চাপ না দেওয়া হয় ও কিন্তু লেখাপড়া করে না। আবার কোনো কোনো শিক্ষার্থী আছে সে নিজের ইচ্ছা কিন্তু লেখাপড়া করে, নিজের ইচ্ছা যে লেখাপড়া করে ওটা রসায়নের ভাষায় বলা হয় ব্যাপন, মানে নিজের ইচ্ছায় ছড়িয়ে পড়ে স্বতঃস্ফূর্ত ভাবে। আর হচ্ছে যে কোনো মানুষকে চাপ দিয়ে লেখাপড়া করাটা, চাপ দেওয়ার ফলে যে কাজটা করতেছে, লেখাপড়া করতেছে, ওইটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি মানে এটা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করা হলে, অবস্থানের পরিবর্তনের ফলে সে যে কাজটা করে ওটাকে বলা হয় বিভব শক্তি। তাহলে বিভব শক্তির ম্যাথমেটিক্যাল টার্ম হলো যে কোনো একটা বস্তু আছে এম্বরের, এই এম্বরের বস্তুকে আমরা এই উচ্চতায় উঠালাম, এই উচ্চতায় যে উঠালাম তখন আমরা এটা কি হলাম, এর মানে তার মধ্যে একটা কি হলো, কাজ সম্পূর্ণ হলো, এটাকে বিভব শক্তি বলা হয়। প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জলবিদ্যুতের কথা শুনতেছো। পানির স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের কি করা হয়, আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটাকে বলা হয় জলবিদ্যুৎ। ওই জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে আমাদের এই বিভব শক্তি কি প্রচুর ভাবে কাজ করে। অথবা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবা, কোনো গাছ থেকে, কোনো গাছ অথবা আম গাছ, নারিকেল গাছ থেকে নারিকেল যে পড়তেছে বা নারিকেল যে থাকতেছে ওইখানে কিন্তু সঞ্চিত বিভব শক্তি আছে। নারিকেলের থুকায় থুকায় যে নারিকেল গুলা থাকে বা আঙ্গুর ফলে যে নারিকেল, যে কোনো ফল থাকে, এটা কিন্তু বিভব শক্তি হিসাবে থাকে। যখন সে নিচে পড়তে থাকে সম্পূর্ণ বিভব শক্তি গতি শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা এই উচ্চতায় উঠাই তাহলে সবসময় মনে রাখবা তার কি ঘটে, বিভব শক্তি হয়। তাহলে আমরা এই বিভব শক্তিকে আমরা দেখলাম ইপি সমান সমান হচ্ছে mgh। প্রিয় শিক্ষার্থী সূত্র তোমরা মনে রাখবা, এই ইপি হচ্ছে আমাদের বিভব শক্তি, আর m হচ্ছে ভর, বস্তুর ভর, আর জি তোমরা অবশ্যই জানো এই জি হলো অভিকর্ষজ ত্বরণ, এটার মান হচ্ছে 9.8, এটা ফিক্সড, এটা মস্ত রাখবা যে অভিকর্ষজ ত্বরণ যে আছে এটার মান হচ্ছে আমাদের 9.8 ms-2। এটা কিন্তু 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রের যে অক্ষাংশে এটাকে নির্ধারণ করা হয়েছে, এটা সম্পূর্ণ ধ্রুবক, অর্থাৎ সবসময় একই মান। প্রিয় শিক্ষার্থীকে কষ্ট করে জে এর মানটা মুখস্থ রাখবা, জে এর মান হচ্ছে 9.8 ms-2। আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা, এইচ হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম এই ইপি সমান সমান বিভব শক্তি সমান সমান আমাদের ক্লিয়ার এই সূত্রটা। তাহলে আমি 2 নাম্বার সূত্র দিলাম, তখন আমরা দেখলাম 1 নাম্বার সূত্র দিলাম কাজের সূত্র আমরা জানি। এখন 2 নাম্বার সূত্র শিখলাম ইপি সমান সমান আমরা জানি mgh। এই mgh, ইপি মানে কি বিভব শক্তি, m মানে বস্তুর ভর, g হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, h মানে আমাদের উচ্চতা। তাহলে এই বিভব শক্তি একটা রিলেটেড আমরা একটা ম্যাথ করে ফেলি। আরেকটা জিনিস মনে রাখবা, যদি বলা হয় বিভব শক্তি মূলত আসলে কার উপর ডিপেন্ডেন্ট, বিভব শক্তি সবসময় কিন্তু এস এর উপর কি ডিপেন্ডেন্ট, মনে রাখবা।
বিভব শক্তি এস এর সমানুপাতিক মানে উচ্চতার সমানুপাতিক। কোন বস্তুকে যদি এস উচ্চতা মানে যার উচ্চতা বেশি, ধরো দুইটা বস্তু আছে, এই একটা বস্তু আর একটা হলো এই একটা বস্তু, এই বস্তুকে আমি 10 মিটার উচ্চতায় রাখলাম আর এই বস্তুকে আমি এটার ভর সেম, এটা হলো 20 মিটার উচ্চতায় রাখলাম। অর্থাৎ প্রথম বস্তুকে আমি 10 মিটার উচ্চতায় রাখলাম আর দ্বিতীয় বস্তুকে 20 মিটার উচ্চতায় রাখলাম। যদি বলি কোন বস্তুর বিভব শক্তির সম্ভাবনা বেশি, প্রিয় শিক্ষার্থী, তাহলে দ্বিতীয় বস্তু। যার উচ্চতা বেশি, প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, যার উচ্চতা বেশি তার বিভব শক্তি বেশি। অর্থাৎ বিভব শক্তি সবসময় কার উপর নির্ভরশীল? উচ্চতার উপর নির্ভরশীল। কোন বস্তুকে যদি যত উচ্চতায় উঠানো হয় ততই তার বিভব শক্তি কি হয়? অর্জিত হয়। আর উচ্চতা তার নাই, ওই ক্ষেত্রে তার বিভব শক্তি শূন্য। সম্পূর্ণ বিভব শক্তি ডিপেন্ড করে উচ্চতার উপর। আর একটা জিনিস মনে রাখবা, কোন বস্তুকে যদি আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠাই তখন তার বেগ কিন্তু কি হয়? শূন্য হয়ে যায়। সর্বোচ্চ বিন্দুতে বেগ কি হয়? শূন্য। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বিভব শক্তি সবসময় কার উপর ডিপেন্ডেন্ট? বিভব শক্তি সবসময় উচ্চতার উপর কি নির্ভরশীল। যে বস্তুর উচ্চতা বেশি তার বিভব শক্তি বেশি। তাহলে আমরা একটা বিভব শক্তির অঙ্ক করে ফেলি। এরকম যদি একটা প্রশ্ন আসে তোমাদের, চিত্র দিয়ে যদি একটা প্রশ্ন আসে, এটা হলো তোমার হলো একটা চিত্র, ভূপৃষ্ঠ, তারপরে একটা লেখা আছে m ভরের একটা বস্তু, তাহলে m সমান সমান দেওয়া আছে 3 কেজি, আর এখানে s এর মান দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী ধরো a সমান সমান আছে 30 মিটার। অর্থাৎ এখন যদি ছোট প্রশ্ন করে, এটা হলো পয়েন্ট a পয়েন্ট, এটা হলো b পয়েন্ট, এটা হচ্ছে কি c পয়েন্ট। এখন যদি বলা হয়, প্রিয় শিক্ষার্থী এই চিত্রটা লক্ষ্য করো, এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটা m ভরের বস্তুকে আমরা কি করলাম? m ভরে আমরা একটা বস্তুকে, m ভরের বস্তুকে আমরা 30 মিটার উচ্চতায় কি উঠাইলাম। তাহলে 30 মিটার উচ্চতায় যদি উঠাই আর m ভরের মান হচ্ছে 3 কেজি, ছোট করে প্রশ্নটা যদি বলে বিভব শক্তি কত? বিভব শক্তি কত? তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম আমাদের বিভব শক্তির সূত্র কি? এটা আমাদের প্রথম স্টেপ। বিভব শক্তির সূত্র আমরা জানি, বিভব শক্তির সূত্র জানি আমরা ইপি সমান সমান জানি mg কত h। তাহলে আমরা প্রথমে খুঁজবো m এর মান কত আছে। উদ্দীপকে দেখো প্রিয় শিক্ষার্থী, m এর মান দেওয়া আছে 3 কেজি, m সমান সমান দেওয়া আছে 3 কেজি, তাহলে m এর মান 3 কেজি বসাই দিলাম। আর g এর মান আমরা জানি মুখস্থ 9.8, আর s এর মান আমরা জানি, s এর মান জানি আমরা কত? 30। প্রিয় শিক্ষার্থী, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে তিনটা গুণ করলে যে রেজাল্ট হবে এটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সম্পূর্ণ ক্লিয়ার যে বিভব শক্তির সূত্র কি? পি সমান সমান mgs। উদ্দীপক থেকে আমরা খুঁজবো m এর মান, g এর মান আর s এর মান। আজকে বেসিক ক্লাস, তাই সূত্রগুলো আমরা এক্সপ্লেইন করে যাচ্ছি। ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখি গতি শক্তি। গতি শক্তি আমরা কি দ্বারা প্রকাশ করা হয়? যে গতি শক্তি আর বিভব শক্তি ইংরেজি হলো পটেনশিয়াল এনার্জি, আর গতি শক্তির কাইনেটিক এনার্জি, এর জন্য ইপি রাখা হয়। তাহলে আমাদের যে গতি শক্তি, এই গতি শক্তিকে প্রকাশ করা হয়, প্রিয় শিক্ষার্থী, গতি শক্তি কিন্তু ই কে ধারা প্রকাশ করা হয়। গতি শক্তিকে কি দ্বারা হয়? ই কে ধারা প্রকাশ করা হয়। তাহলে এই গতি শক্তি সমান সমান সূত্রটা কি আমরা একটু লক্ষ্য করি, যে ই কে সমান সমান আমরা জানি হাফ এম কত? বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই ই কে সমান সমান হচ্ছে হাফ এম বি স্কয়ার। তাহলে ই কে হচ্ছে আমাদের গতি শক্তি, এম হচ্ছে আমরা পরিচিত হয়েছি, এম হলো বস্তুর ভর, আর বি হচ্ছে আমাদের কি? বেগ। এটা হচ্ছে ভর আর এটা হলো গতি শক্তি। অর্থাৎ কোন প্রশ্নের মধ্যে যদি বস্তুর ভর আর যদি বেগ থাকে তাহলে তুমি কি বের করতে পারবা? গতি শক্তি বের করতে পারবা। আর গতি শক্তি সম্পূর্ণ নির্ভরশীল করে, গতি শক্তি নির্ভর করে বেগের উপর। যার বেগ বেশি তার গতি শক্তি কি বেশি। সূত্রটা একটু মনে রাখবা, এটা আমাদের ছোট প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি, যে কোন বস্তুর গতি শক্তি বের করা, ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, ই কে সমান সমান হাফ এম বি স্কয়ার। ই কে সমান সমান হাফ এম বি স্কয়ার। ই কে মানে গতি শক্তি, এম হলো বস্তুর ভর, বি হচ্ছে আমাদের বেগ। তাহলে একটা ম্যাথ করে ফেলি, দেখো। তো কোন একটা বস্তু ধরো এরকম আছে যে করিম, তবে এটা লিখতে পারি 20 কেজি ভরের একটি গাড়ির বেগ 20 ms-1 হলে গাড়ির গতি শক্তি কত? গতি শক্তি কত? তাহলে প্রিয় শিক্ষার্থী, উত্তরটা কেমন হবে? 20 কেজি ভরে, তাহলে এখানে m এর মান দেওয়া আছে 20 কেজি, তাহলে কি বলি m সমান 20 কেজি। বেগ দেওয়া আছে আমাদের, বেগ দেওয়া আছে 20 ms-1, তাহলে গতি শক্তি কত? গতি শক্তি জানি আমরা ই কে, এটা আমাদের বের করতে হবে। আর ই কে সূত্রটা আমরা কি জানি? হাফ এম বি স্কয়ার।
তাহলে হাফ হাফ, m এর মান হচ্ছে আমাদের এখানে 20 আর b স্কয়ার মান হচ্ছে 20 ফুল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী এই হাফ দ্বারা দাঁড়ানো হবে 10 আর এটা হবে 400, এর মানে গুণ হলো 4000 জুল। এর মানে আমরা গতিশক্তি বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা যদি সূত্রটা আমরা জানি তাহলে আমরা ইনশাআল্লাহ গতিশক্তিটা কি করতে পারবো, বের করতে পারবো। অবশ্যই আমাদের 20 কেজি ভরের একটা গাড়ির ব্যাগ 20 কেজি একটা 20 কেজি ভরের একটা গাড়ির ব্যাগ, অর্থাৎ একটা আমাদের উদ্দীপক থেকে অবশ্যই আমাদের গতিশক্তি বের করতে হলে বস্তুর ভর আর হচ্ছে ব্যাগটা আমাদের কি রাখতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই গতিশক্তি বের করতে পারবো। তাহলে আমরা বিভব শক্তির যে দুইটা রূপ, একটা হলো গতিশক্তি, একটা হচ্ছে যে বিভব শক্তি, এটা আমরা একটু বেসিক জানলাম। এখন আমরা জানবো এই অধ্যায়ের সর্বশেষ টপিক হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা জিনিসটা কি? প্রিয় শিক্ষার্থী এই ক্ষমতার জন্যই কারাকারি, যার আছে সে ততই কি ক্ষমতা দখল করতে চায়। প্রিয় শিক্ষার্থী আসলে কি আমাদের ফিজিক্সের ওই ক্ষমতা সেই ক্ষমতা? একটু লক্ষ্য করে দেখি। ক্ষমতা বলতে এটাই কোন ব্যক্তি যদি P সমান W/T, ক্ষমতার সূত্র হচ্ছে P সমান W/T, অর্থাৎ কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। যে ব্যক্তি বেশি কাজ করতে পারবে অল্প সময়ে তার ক্ষমতাটা বেশি। তাহলে ক্ষমতাটা কি দ্বারা প্রকাশ করা হয়? ক্ষমতা ইংরেজি জানি আমরা পাওয়ার, তাহলে এই পাওয়ার সমান পাওয়ার থেকে P আসছে, P আর W/T। তাহলে ক্ষমতার সূত্রটা আমরা জানি P সমান হচ্ছে W/T, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। ক্ষমতার এককটা মনে রাখবা, একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই প্রশ্নটা অনেক সময় আসে। আর ক্ষমতা যদি আমাদের অঙ্কটা আসে ওই ক্ষেত্রে আমাদের ক্ষমতার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা থেকে আমাদের সৃজনশীল বেশি আসে। কর্মদক্ষতা হলো যে প্রদত্ত ক্ষমতা আর হচ্ছে কার্যকর ক্ষমতা, এই দুইটা জিনিস মনে রাখবা। প্রিয় শিক্ষার্থী তুমি বাজার থেকে 10 ওয়াটের একটা লাইট এনে তোমার রুমে লাগানোর পরে তুমি দেখলা ওই 10 ওয়াটের লাইটটা মাত্র 4 ওয়াট আলো দেয়। তাহলে এই যে 10 ওয়াট তুমি বাজার থেকে কিনে আনলা, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আর বাড়িতে এসে যখন দেখলা যে ওই লাইটটা 4 ওয়াট আলো দেয়, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা আর হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এই অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা থেকে আমাদের সৃজনশীল আসে। কর্মদক্ষতার সূত্রটা কি আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী কর্মদক্ষতা থেকে আমরা কর্মদক্ষতার সূত্র হচ্ছে আমাদের এটা, কার্যকর ক্ষমতা P out PE into 100%। ইন মানে ইনপুট, প্রদত্ত ইনপুট মানে যেটা আছে আমাদের P ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা, আর P আউট মানে যেটা আমাদের কার্যকর ক্ষমতা। কোন একটা বস্তুকে তুমি যে জিনিসে কিনে আনলা এটা হচ্ছে ইনপুট, আর ওই বস্তুটা যে কাজ করলো ওইটাকে বলা হয় কার্যকর। এই দুইটার অনুপাতকে বলা হয় আমাদের কর্মদক্ষতা। আর কর্মদক্ষতার কোনো একক নাই। এই রিলেটেড হচ্ছে তোমাদের যে এই কাজ ক্ষমতা শক্তির এই বেসিক। প্রিয় শিক্ষার্থী তাহলে কাজ ক্ষমতা থেকে তোমাদের প্রশ্ন ইনশাআল্লাহ দুইটা প্রশ্ন আসবে তোমাদের এই বোর্ড পরীক্ষা নবম শ্রেণীর মধ্যে। দুইটা প্রশ্নটা একদম ইজি হবে। আগামী ক্লাসে আমরা প্রিয় শিক্ষার্থী এই কাজ ক্ষমতা শক্তি সৃজনশীল বিষয়ে আলোচনা করব। আর কালকে হচ্ছে তোমাদের ক্লাস হবে প্রিয় শিক্ষার্থী গণিত 1, ওই বিষয়ে তোমরা একটু নজর দিও। আর অলরেডি কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থী সুপার সাজেশন সবগুলা রেডি হয়ে গেছে। যারা এখনো সুপার সাজেশন কালেকশন করো নাই, সুপার সাজেশন প্লাস ক্লাস দুইটা জিনিস তোমরা পাচ্ছ। একটা হলো সুপার সাজেশন প্লাস হচ্ছে ক্লাসও পাবা। তোমাদের ক্লাস করাবো 6 তারিখ আগ পর্যন্তই। এই দুইটা স্যারদের সম্মানী বা হাদিয়া হচ্ছে 310 টাকা। স্ক্রিনে দেখানো দুইটা নাম্বারে তোমরা যোগাযোগ করে অতি শীঘ্রই তোমরা ভর্তি হয়ে যাও। আর তোমাদের পদার্থবিজ্ঞানে 10টা সৃজনশীল আসবে, ওই ক্ষেত্রে তোমরা 3টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।